এখান থেকে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে এমন কিছু অস্ত্র ব্যবহার করলো আমেরিকা যে ইরানের কোমর ভেঙে গেল, তাদের ইচ্ছা শক্তি কমে গেল, তাদের এত ক্ষয়ক্ষতি হলো যে তারা আর পারল না। যে ইরান এমন কোনো অস্ত্র ব্যবহার করলো যেটা এখন অবধি তারা ব্যবহার করেনি, এবং যাতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বা ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়ে গেল তারা। কারণ 100% পরিশোধিত না, বাট পরিশোধিত ইউরেনিয়াম ওদের কাছে আছে। শিক্ষিত লোকেরা বলে যে একটা ক্রুড অ্যাটমিক বম বানাবার মতো ক্ষমতা ওদের কাছে আছে এখন, ডার্টি বম যেটাকে বলে। হতেই পারে যে একটা ঝামেলায় জড়িয়ে গেল পৃথিবী, বাট সেই সব যদি কিচ্ছু না হয়, জাহাজটিও এসেছিল, আমেরিকার জাহাজও ছিল, এবার সবাই সবার মতো ফেরত যাচ্ছিল। এ যখন নিজের দেশে ফেরত যাচ্ছে, নাই মারতে পারতো, ওখানে গিয়ে মারতে পারতো। ও তখন ভারত এরিয়ায় একটা মারলো এই ক্যাওসটা শুরু করবার জন্য, যে ভারতের আশেপাশে মারলো। এবং কোথাও একটা আজকে ভারত একবার জড়িয়ে গেলে স্রোতের মতো ভারতের টাকা বেরিয়ে যাবে। আমেরিকা অনেক বড়লোক দেশ, তাদের অনেক টাকা, তারা যদি 1 বছরও যুদ্ধ করে তাদের কিছু হবে না। বাট ভারত যদি 6 মাসও যুদ্ধ করে, ভারতের গ্রোথ স্টোরি আটকে যাবে। যেখানে নেক্সট 5 দিন ভারতের এয়ারফোর্স পাকিস্তানি বর্ডারের দিকে কিছু এক্সারসাইজ করবে, সেইটাতে পাকিস্তানি প্রেসিডেন্ট বলেছেন যে ভারত পাকিস্তানকে এই মৌকায় অ্যাটাক করছে মনে হয় আমার। হ্যাঁ, তো গতকাল এটা উনি বলেছেন। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে। ড্রোন হামলা, বিভিন্ন হামলায়, একের পর এক হামলায় অগ্নিগর্ভ হয়ে উঠছে ক্রমশ বিশ্ব। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের একটাই প্রশ্ন, যে তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে চলেছে এই যুদ্ধ? আর যদি সেটাই হয়, তাহলে আগামী দিনে ভারতবর্ষের অর্থনীতিতে কী প্রভাব পড়তে চলেছে? আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সামরিক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার দেবাশিস দাস। স্যার নমস্কার, প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। স্যার, যেটা মূল প্রশ্ন আজকে, যে এইভাবে যে যুদ্ধ পরিস্থিতিটা চলছে এবং যুদ্ধটা ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে, তাহলে কি আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই এগিয়ে চলছে গোটা বিশ্ব? কি বলবেন আপনি? দেখুন, আমাদের এই ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধটা শুরু হয়েছিল এমন একটা ভাব নিয়ে যে কিছু বড় বড় সামরিক ক্ষেপণাস্ত্র ছোড়া হবে, তারপরে ইরানের যিনি সুপ্রিম কমান্ডার আয়াতুল্লাহ খামেইনি, তাকে হত্যা করা হবে, এবং তারপরে ইরানের রাস্তায় স্বতঃস্ফূর্তভাবে লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে এসে সরকার গঠন করে দেবে, এবং তখন আমেরিকা জয়ের পতাকা উড়িয়ে দেশে ফেরত যাবে। কিন্তু সেই ব্যাপারটা আজকে প্রায় 6 দিন হয়ে গেল, কিছুই হয়নি। অনেক বোমাবর্ষণ হয়েছে, অনেক প্রত্যাঘাত হয়েছে, ঘাত হয়েছে, কিন্তু সেই মানুষরা আর বেরায়নি। উল্টে কোথাও একটা ইরানের একটি স্কুলে আঘাত করাতে অনেক শিশু মারা যায়, সেখানে কিছু মানুষ যারা খামেনির বিরুদ্ধে ছিল তারাও অনেকটা দেশের হয়ে দাঁড়িয়ে পড়েছে বিদেশি শক্তির বিরুদ্ধে। এবং আমেরিকা এবং ইসরায়েল নিশ্চয়ই প্ল্যানিং করেই এগিয়েছিল, কিন্তু যতটা প্ল্যানিং করেছিল তার থেকে বোধহয় বেশি রেসিস্ট্যান্স দেখাচ্ছে আইআরজিসি, যেটা মানে খামেনির নিজস্ব সেনা ছিল, অ্যাপার্ট ফ্রম যেটা ইরানের নিজস্ব সেনা আর কি, ইরানের দেশের সেনা। তো তারা কিন্তু কনস্ট্যান্ট ফাইট দিয়ে যাচ্ছে। এবং আপনি বিশ্বযুদ্ধের কথা বললেন, তো দেখুন, শুরু হয়েছিল 3টে দেশ নিয়ে, তারপর আরও 9টা দেশ জুড়ে যায়, গালফ কান্ট্রিজগুলো জুড়ে যায়। এক তরফ থেকে আপনি যদি দেখেন কুয়েত, কাতার, বাহরাইন, তারপরে ইউএই, সৌদি আরবিয়া, ইরাক, এখন শুনছি তুর্কি জুড়ে গেছে এই যুদ্ধের মধ্যে। আজারবাইজানে একটু আগে বোম পড়েছে এয়ারপোর্টে এক্ষুনি। তো এই, এবং আমাদের ভারত মহাসাগরেও দেখলাম একটা ঘটনা ঘটে গেল কালকে। এবং অনেক অনেক দেশ প্রথমে ইচ্ছা না দেখালেও এখন সেই যুদ্ধে সরাসরি জয়েন করে গেছে। যেমন ইউনাইটেড কিংডম বলেছিল আমরা এই যুদ্ধে আমেরিকাকে কোনো বেস ব্যবহার করতে দেবো না। এখন তারা নিজেদের সেনা সামন্ত, ফাইটার এয়ারক্রাফট সব নিয়ে এসে হামলে পড়েছে, আমেরিকার পাশে দাঁড়িয়ে গেছে। ফ্রান্স নিন্দা করেছিল, ফ্রান্স এখন একটা এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে এসছে মেডিটেরিয়ানে এবং যুদ্ধের নিনাদ করছে এবং রাফায়েল উড়াচ্ছে। স্পেন মানা করেছিল যে আমরা কিছুতেই করব না, কিন্তু এখন শুনছি স্পেন বলেছে আচ্ছা আমরা একটা ফ্রিগেট পাঠাচ্ছি। আর ইউক্রেন আজকে সকালে দেখলাম বলছে যে ইউক্রেন এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে যদি ড্রোনের
কোনো বন্দোবস্ত করতে চায়, যাদের উপর ড্রোন পড়ছে, বিশেষ করে গালফ কান্ট্রি সাহায্য করবে। ইতালি বলছে আমরা এয়ার ডিফেন্স দেব। কানাডা গত পরশু অবধি বলেছিল আমরা এই যুদ্ধকে মানসিকভাবে সমর্থন করি না। আজকে বলেছে আমেরিকা আমাদের র্যালি, দরকার হলে আমরা তাদের পাশে দাঁড়াবো। রাশিয়া, চায়না সাধারণ এখন অবধি ইরানকে সাপোর্ট করে যাচ্ছে, কিন্তু যুদ্ধকালীন কোনো সামগ্রী দিয়ে না, কোনো যুদ্ধ জাহাজ দিয়ে না, মানসিকভাবে তারা চাইছে যে যুদ্ধটা বন্ধ হোক এবং ইরানও চায়নার জাহাজগুলোকে ওই স্ট্রেট অফ হরমুজ দিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে, বাকিদের অনুমতি দিচ্ছে না। এইখানে দাঁড়িয়ে আছে পৃথিবী, তাহলে আর কটা দেশ বাকি রইল? ভারত, জাপান, এই অস্ট্রেলিয়া আবার আজকে জয়েন করে গেছে, বলেছে আমরা এই যুদ্ধে পুরোপুরি অ্যালাইড ফোর্সের সাথে সাপোর্ট দেব। তো আপনি যদি দেখেন একটা ন্যাটো অ্যালাইনমেন্ট হয়ে গেছে এখানে। ওইদিকে অন্যদিকে যারা লড়াই করছে তাদের একটা অদ্ভুত একটা খিচুড়ি পাকিয়ে গেছে, যে ইসলামিক নেশন হলেও যেমন ধরুন গালফ কান্ট্রিজগুলো, তারা তো ওদের সঙ্গে যুদ্ধ করছে ইরানের সাথে। ইরাক আর ইরানের যুদ্ধ আবার চলছে একটা। পাকিস্তান ফেসে গেছে, কারণ সৌদি আরবের সাথে চুক্তি আছে। প্রথমে ইরান করছিল ডোমেস্টিক অডিয়েন্সের জন্য, এখন পাকিস্তান সৌদি আরবের চুক্তিকে মর্যাদা দেওয়ার জন্য নিজেদের সৈন্য পাঠিয়েছে ইরানের বিরুদ্ধে লড়াই করবার জন্য, সৌদি আরবকে বাঁচাতে। তো এই একটা খিচুড়ি যে পাকিয়ে গেছে, এখান থেকে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে এমন কিছু অস্ত্র ব্যবহার করলো আমেরিকা যে ইরানের কোমর ভেঙে গেল, তাদের ইচ্ছা শক্তি কমে গেল, তাদের এত ক্ষয়ক্ষতি হলো যে তারা আর পারল না। আরেকটা হতে পারে যে এক্সট্রিমগুলো বলছি আমি, বাকি মাঝখানে অনেক কিছু হতে পারে, যে ইরান এমন কোনো অস্ত্র ব্যবহার করলো যেটা এখন অবধি তারা ব্যবহার করেনি, এবং যাতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বা ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়ে গেল তারা। এরকম কিছু হয়ে যেতে পারে। তার বাইরে যে বিশ্বযুদ্ধ যেটা আমরা 1914 দেখেছি বা 1945 দেখেছি, সেই রকম দিন তো আর নেই, যেমন নরমালি ল্যান্ডিংস হতো। আমার মনে হয় তার বাইরে যে সবাই মিলে যুদ্ধ করছে সেরকম হবে না। বাট আমরা তো দেখতে পাচ্ছি এখন যে এসকালেশন হচ্ছে, এখন অবধি ইরান কোনো রকমভাবে এক কদম পিছনে নেয়নি। তো সবাই আশা করছে হয়তো তারা পিছনে নেবে। যিনি সুপ্রিম কমান্ডার এখন নতুন, যার নাম বেরিয়েছে, আয়াতুল্লাহ খামেনির যিনি সন্তান, তিনি আবার বলেছেন আমি ইচ্ছা করলে 1 ঘন্টার মধ্যে ইসরায়েলকে শায়েস্তা করে দিতে পারি। এই কথাটা তিনি লুজ টক করছেন না তিনি অন্য কোনো বড় ওয়েপনের হিন্ট দিচ্ছেন? কারণ 100% পরিশোধিত না, বাট পরিশোধিত ইউরেনিয়াম ওদের কাছে আছে। শিক্ষিত লোকেরা বলে যে একটা ক্রুড অ্যাটমিক বম বানাবার মতো ক্ষমতা ওদের কাছে আছে এখন, ডার্টি বম যেটাকে বলে। তো কেন বললেন উনি? কারণ আজকে আরেকটা ব্যাপার হয়েছে যে ইরান বলেছে আমরা ইসরায়েলের মরুভূমিতে যে পারমাণবিক সেন্টার আছে, দক্ষিণে আছে একদম ইসরায়েলের, সেটাকে অ্যাটাক করব, নেগেভ ডেজার্টে। এই কথাটা কেন বললো ইরান? ফাঁকা আওয়াজ না দে মেন বিজনেস? তো আমরা এটা বুঝতে পারছি না এখনো। হতেই পারে যে একটা ঝামেলায় জড়িয়ে গেল পৃথিবী, বাট সেই সব যদি কিচ্ছু না হয়, ধরুন আর থেকে 10-15 দিন পরে এটা ট্রিটি হয়ে গেল বা সমঝোতা হয়ে গেল বা ইরান পিছিয়ে গেল, তাও আমাদের অনেকটা সাধারণ মানুষ যারা ভারতবর্ষের মতো দেশ, জাপানের মতো দেশ, যারা এই যুদ্ধেতে দূরটা কোনো সম্পর্ক নেই, তাদের কিছু প্রভাব পড়বে তেলের দামের জন্য, এবং এই যুদ্ধের জন্য তাদের কিছু অসুবিধা হবে। কারণ এতদিন তো সাপ্লাই বন্ধ হয়ে গেছে, সবকটা জাহাজ তো ভেতরে ঢুকতে পারছে না। তো আমাদের পার ডে যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটা তো পুরো হচ্ছে না। আমাদের কাছে রিজার্ভ আছে, চলবে কিছুদিন, বাট তবু একটা তার জের তো কাটবে। তবু আশা করছি যত তাড়াতাড়ি এটা শেষ হয়ে যায়। আমেরিকা তো বলছে আমরা 100 দিনের যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছি। এমন অনেক সময় মিথ্যাও বলে লোককে ভ্রান্ত করবার জন্য, এবং তারপরে হয়তো একটা এমন কিছু করলো যাতে যুদ্ধটা ধুম করে থেমেও গেল আর কি। একেবারে। কিন্তু স্যার, আমাদের ভারতবাসী হিসাবে আমাদের যেটা সব থেকে বড় প্রশ্ন, ভারতবর্ষে যদি তেল আমদানি সত্যিই বন্ধ হয়ে যায়, তাহলে আগামী দিনে আমাদের অর্থনীতিতে কতটা ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে? দেখুন, এটা দুটো দিক আছে। একটা হচ্ছে কোনো আমদানি যদি বন্ধ হয় একটা প্রভাব তো পড়বেই, সেটা প্রাকৃতিক কারণে হতে পারে এবং এই যুদ্ধের মতো ম্যানমেড কারণেও হতে পারে, রাইট? কালকে যদি একটা ভূমিকম্প হয় তাতেও প্রভাব পড়বে, কালকে যদি একটা সুনামি হয় প্রভাব পড়বে। তো এটা বলতে পারেন একটা ম্যানমেড সুনামির দিকে যাচ্ছি আমরা। এবার ভারত কি সম্পূর্ণভাবে এদের উপর ডিপেন্ডেন্ট? না। আমাদের যদি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, যে 100 ব্যারেল
তেল প্রয়োজন হয় প্রতিদিনে, তাহলে তার 10 ব্যারেল আমরা নিজেরা প্রডিউস করি, আর 90 ব্যারেল আমরা বাজার থেকে কিনি। এই 90 ব্যারেল তেলের মধ্যে ধরুন 40-45 ব্যারেল তেল আমরা এই স্ট্রেট অফ হরমুজ রাস্তার থেকে কিনি, ওই দেশগুলোর থেকে কিনি। বাকিটা আমরা অন্যান্য দেশ থেকে কিনি। আমরা ইউনাইটেড স্টেটস থেকেও তেল কিনি, রাশিয়ার থেকে কিনি, আফ্রিকান নেশনস থেকে কিনি। তো ভারতের যে সব বন্ধ হয়ে যাবে তা না। দ্বিতীয় কথা হচ্ছে মুদ্রাস্ফীতি। এখন অবধি তেলের দাম কিন্তু সেরকম বাড়েনি, $80 পার ব্যারেল চলছে। আমরা 2008-এ $147 পার ব্যারেল দেখেছি। 2012-13-তে আমরা $120 পার ব্যারেল দেখেছি। তো না দেখা এমন বিশ্বতে আমরা এখনো পৌঁছাইনি। আরেকটা কথা, 2008-এ বা 2012-তে ভারতের যে অর্থনীতি ছিল, ভারতের যে মুদ্রা ভাণ্ডার ছিল, তার জায়গায় আমরা এখন অনেক মুদ্রা ভাণ্ডার বেশি। ফলে কি হচ্ছে, দেশ যদি চায়, প্রধানমন্ত্রী যদি চান, দেশের ক্যাবিনেট যদি চায়, তাহলে এই মুদ্রাস্ফীতিটাকে সাধারণ মানুষকে ওনারা গায়ে আঁচ লাগতে দেবেন না, নিজেরা অ্যাবজর্ব করে নেবেন দেশের রিজার্ভ টাকা থেকে। ফর এক্সাম্পল, 2010-12 সালে আমাদের ফরেক্স রিজার্ভ ছিল ধরুন $200-250 বিলিয়ন। এখন আমাদের ফরেক্স রিজার্ভ প্রায় $800 বিলিয়ন। তো ফলে কি হচ্ছে, এই যে ক্ষমতাগুলো মানুষের, তখনও কিন্তু অনেক সময় সাবসিডি দেওয়া হতো, ভর্তুকি দেওয়া হতো, মানুষকে জানতে দেওয়া হতো না। তেল কিনতাম আমরা 100 টাকায় এবং বিক্রি করতাম ধরুন 60 টাকায়। তো ওই 40 টাকার ভর্তুকিটা কোম্পানিগুলোকে বন্ড দিত আর কি দেশ, এবং ভর্তুকি দিত। এবং সেখানে কি হতো, কোথাও তো এই ভর্তুকিটা গিয়ে লাগতো, দেশের হয়তো কোনো রাস্তা তৈরি হতো না, দেশের হয়তো কোনো পোর্ট তৈরি হতো না, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হতো না। বাট এমন না যে দেশ আটকে যাবে। তো এইটা একটা দিক। আরেকটা হচ্ছে যে তেলের সাথে সাথে কি হয়, তেলের সাথে যুক্ত সমগ্র সামগ্রী, কারণ বাই রোড আসে সব কিছু, এবং সেই গ্যাস যেগুলো চলে, ইন্ডাস্ট্রিয়াল গ্যাস, সেগুলো কুকিং গ্যাস সবই চলে। তো এগুলো সব যুক্ত। এটা কখনোই ভালো খবর না, বাট এমনও না যে ভারতবর্ষ থমকে দাঁড়িয়ে যাবে। একেবারে। স্যার, ভারতবর্ষের সঙ্গে কূটনৈতিক যে পরিস্থিতি, সেই জায়গায় আমি আসবো আপনার কাছে একবার। যে গতকাল আমরা যেটা দেখলাম, যে ভারত মহাসাগরে ভারত থেকে ফেরার পথে ইরানের একটা যুদ্ধ জাহাজ, সেখানে ইসরায়েল এবং আমেরিকার যে বাহিনী, তারা হামলা চালালেন। এই যে পরিস্থিতিটা, একদল মনে করছেন যে তাহলে কি ভারত জড়িয়ে পড়ছে এই যুদ্ধটার মধ্যে? আপনি কি বলবেন? আমার ব্যক্তিগত মতামত, কোথাও ভারতকে জড়ানোর একটা চেষ্টা চলছে সিআইএর দেওয়া, আমেরিকার। কারণ তারা চায় সব সময় যে দেশ একটু ভালো করছে তাকে পিছনে টানতে, আজকের থেকে না। এবং এই মুহূর্তে দুটো দেশ গ্রোথ স্টোরিতে আছে, এগিয়ে যাচ্ছে, একটা চায়না আর একটা ভারত। এবং এদের যদি এই যুদ্ধেতে জড়াতে পারে, তাহলে কি হবে, যুদ্ধে একবার জড়িয়ে গেলে, যেটা রাশিয়ার হয়েছে, রাশিয়ার এখন আর কোনো গ্রোথ হচ্ছে না, এখন খালি যুদ্ধ লড়ছে, জিতছে হারছে সেটা মানুষ সময় বলবে, কিন্তু রাশিয়ার যে অন্যান্য কাজগুলো সেগুলো থমকে আছে। কিন্তু ভারতের তো থমকে নেই। ভারত পোর্ট বানাচ্ছে, ভারত স্যাটেলাইট লঞ্চ করছে, ভারত নতুন নতুন অস্ত্র বানাচ্ছে, ভারতের গভর্নমেন্টের নানান রকম স্কিম বেরাচ্ছে, এবং ভারত চেষ্টা করছে যে আগে ভারতবাসীরা যতটা খেত, যতটা ভালো থাকতো, তার থেকে একটু বেটার থাকুক, সেটার থেকে পিছিয়ে হটে যাবে। সেটা আমেরিকার একটা লং টার্ম প্ল্যান সবসময় থাকে। আরেকটা কথা বলি, ভারত মহাসাগর মানে কিন্তু ভারতবর্ষ না। অনেক মানুষ হয়তো জানেন না, আমি আপনার দর্শকদের জন্য একটু ছোট্ট করে বলি। ভারতের যেখানে জল শুরু হচ্ছে, মানে আমাদের ধরুন কন্যাকুমারীর কাছে, বা ধরুন ভাইজ্যাকে, বা ধরুন আমাদের এই সাগরে, পুরীর সাগরে, যেখানে সমুদ্রটা শুরু হচ্ছে, মানে ল্যান্ড শেষ হচ্ছে, সেখান থেকে 12 নটিক্যাল মাইল, মানে অ্যাপ্রক্সিমেটলি ধরুন 20 কিলোমিটার ভারতের টেরিটোরিয়াল ওয়াটার। আচ্ছা। তারপরে যেটা শুরু হয় সেটাকে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন, ওটা চলে 350 কিলোমিটার। এবার ডিফারেন্সটা কি, এই 20 কিলোমিটার অবধি কেউ কোনো যদি শত্রু জাহাজ, বন্ধু জাহাজ ঢোকে ভারতের পারমিশন না নিয়ে, তাহলে ওটা ধরা হবে তারা ভারতের বর্ডার ক্রস করছে, তাকে গুলি করে মারাবার ভারতের কাছে নিয়ম আছে, ইন্টারন্যাশনাল নিয়মে। কিন্তু তার বাইরে যেটা, সেইখানটাতে ভারত খনিজ নিতে পারে, তেল তুলতে পারে, মাছ ধরতে পারে, কিন্তু সেটা তার জমি না, তার দখলে নেই। আর তারপরে যেটা আছে 350 কিলোমিটারের পরে, সেটা পুরোটা ইন্টারন্যাশনাল ওয়াটার। তো এইটা কিন্তু হয়েছে ভারত থেকে বহু দূরে। আচ্ছা। হ্যাঁ, এটা শ্রীলঙ্কার টেরিটোরিয়াল ওয়াটারেও হয়নি, এটা শ্রীলঙ্কার থেকেও প্রায় 75 কিলোমিটার দূরে হয়েছে। আচ্ছা। তো ফলে কারো টেরিটোরিয়াল ওয়াটারে আমেরিকা এটা করেনি। বাট আমেরিকা যেটা করেছে, এই জাহাজটা তো এসেছিল একটা ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউতে, এবং 72টা দেশের জাহাজ এসেছিল ভাইজ্যাকে, এবং এই জাহাজটিও এসেছিল, আমেরিকার জাহাজও ছিল। এবার সবাই সবার মতো ফেরত যাচ্ছিল। এ যখন নিজের দেশে ফেরত যাচ্ছে, নাই মারতে পারতো।
ওখানে গিয়ে মারতে পারতো। ও তখন ভারত এরিয়ায় একটা মারলো এই ক্যাওসটা শুরু করবার জন্য, যে ভারতের আশেপাশে মারলো। এবং কোথাও একটা আজকে সংবাদে দেখছিলাম যে একজন আমেরিকান রিটায়ার্ড কর্নেল টিভিতে বলেছেন যে ভারত নাকি সাহায্য করেছে আমেরিকাকে এটাতে। এইভাবে এরা করে, এদের একটা সিস্টেম। সঙ্গে সঙ্গে ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে সম্পূর্ণভাবে সেটাকে মানে নস্যাৎ করেছে। তো এই গেমটাতে ভারত জড়াতে চায় না, কারণ ভারত একবার জড়িয়ে গেলে স্রোতের মতো ভারতের টাকা বেরিয়ে যাবে। আমেরিকা অনেক বড়লোক দেশ, তাদের অনেক টাকা, তারা যদি 1 বছরও যুদ্ধ করে তাদের কিছু হবে না। বাট ভারত যদি 6 মাসও যুদ্ধ করে, ভারতের গ্রোথ স্টোরি আটকে যাবে। একেবারে। স্যার, আরেকটা যেটা আমাদের প্রশ্ন সেটা হচ্ছে যে এই যুদ্ধ কি পাকিস্তান বা চীনকে দক্ষিণ এশিয়ায় নতুন করে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য সুযোগ করে দিতে পারে? আমার তো মনে হয় না। দেখুন, পাকিস্তান মহা ফ্যাসাদে পড়ে আছে। আপনি যদি দেখেন, পাকিস্তান প্রথমে ইরানকে সাপোর্ট করে কিছু কথা বলে এবং আমেরিকার এক প্রকার নিন্দা করে, কিন্তু পাকিস্তান চলছে কিভাবে? ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর টাকা দিয়ে এবং আমেরিকার থেকে কিছু ধার দেনা করে তারা চলছে। পাকিস্তান US ডিপেন্ডেন্ট কান্ট্রি, কিছুটা চায়নার উপরেও ডিপেন্ডেন্ট। এবার পাকিস্তান দোটানায় পড়েছে, কারণ চায়না সাপোর্ট করছে ইরানকে, আমেরিকা মারছে ইরানকে। পাকিস্তান কোন দিকে যাবে? এদিকে পাকিস্তান একটি চুক্তি করে বসে আছে সৌদি আরবের সঙ্গে, তার সেই চুক্তির অনুযায়ী সৌদি আরব তাদের বলছে এসো বাঁচাও এবং আমাদের প্লিজ কাম অ্যান্ড আমাদেরকে রক্ষা করো, ইরান আমাদের অ্যাটাক করছে, তাদের অ্যাটাক করো। পাকিস্তানকে সেটা করতে হচ্ছে। তার উপরে কী হয়েছে, ভারত একটা নোটাম জারি করেছে, নোটিস টু এয়ারম্যান, যেখানে নেক্সট 5 দিন ভারতের এয়ারফোর্স পাকিস্তানি বর্ডারের দিকে কিছু এক্সারসাইজ করবে। সেইটাতে পাকিস্তানি প্রেসিডেন্ট বলেছেন যে ভারত পাকিস্তানকে এই মৌকায় অ্যাটাক করছে মনে হয় আমার। হ্যাঁ, তো গতকাল এটা উনি বলেছেন। এইবার কি হচ্ছে যে পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের লোকেরা এসে মারছে তাদের। নূর খান এয়ারবেসকে কিছুদিন আগে আমরা দেখলাম আফগানিস্তান আবার সেকেন্ড টাইম করলো। ভারত করেছিল অফ সিঁদুরে, রিপেয়ার চলছিল, আবার সেকেন্ড টাইম আফগানিস্তান করলো। ওইদিকে বালুচিস্তান পাকিস্তানকে মানে একদম অবস্থা খারাপ করে দিয়েছে এবং সেখানে ভারতের এই নোটাম জারি হয়েছে। পাকিস্তানের অবস্থাটা খুব একটা সুখকর না। এবং আপনি যদি দেখেন, আসিম মুনির, শেহবাজ শরীফ এরা একটু চুপ আছে, এরা কথা বলছে না, কারণ এখন যদি আমেরিকান প্রেসিডেন্টকে এরা কিছু বলে তিনি ওদের সময় দেবেন না। এবং তিনি তো একটু নিষ্ঠুর প্রকৃতির মানুষ, মানুষকে ব্যবহার করবেন, ছুঁড়ে ফেলে দেবেন, ইউজ অ্যান্ড থ্রো। পাকিস্তানকে ব্যবহার করেছেন, এবার ছুঁড়ে ফেলবার টাইমটা হয়ে এসছে। এবং পাকিস্তান এটাও বুঝতে পারছে যে ভারত একটা এমন জায়গায় পৌঁছে গেছে, ভারত কাউকে খুব একটা কেয়ার করছে না। এবং ভারতের কিছু নিজস্ব সমস্যা আছে, যে হালে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে 8 জন টেরিস্ট লস্করে তৈয়বার তারা ধরা পড়লো, 6 জন তিরুপুর থেকে, 2 জন আমাদের পশ্চিমবঙ্গ থেকে। ISI এর থ্রুতে তারা বাংলাদেশেও ইনফিল্ট্রেট করেছিল। তো ISI এখন বাংলাদেশকে ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে কাজ কারবারগুলো করার জন্য। এবং ভারত কিন্তু ওয়ার্নিং দিচ্ছে যে অফ সিন্দুর চলছে বলছে ভারত। এবং সেখানে পাকিস্তানের প্রেসিডেন্ট বলছেন আমরা কথা বলতে রাজি আছি। এইটা আসে, এরকম অ্যাটিচিউড আসে ভয়ের থেকে। যারা কালকে অবধি বলছিল আমরা তছনছ করে দেবো তোমাদের, তারা এখন বলছে আমরা কথা বলতে বসতে রাজি আছি। তো এইখানে আমার মনে হয় পাকিস্তানের কোনো শক্তি হওয়ার দূরের দূর, পাকিস্তান 4 টুকরো হয়ে যেতে পারে ভারত একটা গ্রাউন্ড গুলি না ছুড়েই। বালুচিস্তান, সিন্ধ আর ডুরান লাইন তো আফগানিস্তান মানছেই না, এবং আমরা তো সিন্ধু নদীর জলও বন্ধ করে দিয়েছি। পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যার জন্য পাকিস্তান টুকরো টুকরো হয়ে যেতে পারে, যেমন করে সোভিয়েত রাশিয়া হয়েছিল কিছুদিন আগে, কয়েক বছর আগে, কয়েক দশক আগে টুকরো টুকরো হয়ে গেছিল। এক সময় তো ইউক্রেন সোভিয়েত রাশিয়ারই অঙ্গ ছিল। তো সেই হিসাবে, এবং চীনের কথা আপনি যদি বলেন, চীন ভারতের মতো দেশের সাথে যুদ্ধে জড়াবে না। চীন ইরান এবং আমেরিকার বিরুদ্ধে মাঝখানে এসে বুক পাতে দাঁড়াবে না। হয়তো ইরানকে ইন্টেলিজেন্স দেবে, কিছু মোরাল সাপোর্ট দেবে, হয়তো কিছু মিসাইল ড্রোনও দিতে পারে, তার বেশি চীন করবে না। চীন যেটা করতে পারে, এই সুযোগে যখন আমেরিকা ব্যস্ত, ইউরোপ ব্যস্ত, ন্যাটো ব্যস্ত, পাকিস্তান ব্যস্ত, ইরান ব্যস্ত, গালফ কান্ট্রিজ ব্যস্ত, তার নিজস্ব কিছু এজেন্ডা আছে তাইওয়ানকে নিয়ে, তার নিজস্ব কিছু এজেন্ডা আছে জাপানের সেনকাকু আইল্যান্ডকে নিয়ে, তার নিজস্ব কিছু এজেন্ডা আছে অরুণাচল প্রদেশ নিয়ে, তার মধ্যে যে কোনো একটাকে বেছে নিয়ে সে তার ঘরটাকে ঠিকঠাক করে নিতে পারে। কারণ তখন বাকি দুনিয়া এই দিকে দেখবে না চীনের ওই দিকটায় দেখবে, সেটার মধ্যে একটা টানাপোড়েন পড়ে যাবে। কারণ আমেরিকা যে সেকেন্ড এয়ারক্রাফট ক্যারিয়ারটা এনেছে, সেটা কিন্তু সাউথ চায়না সি থেকে এখানে এনেছে। তো আমেরিকা ওই দিকটা খালি করে এসছে এখন, ইন্দো প্যাসিফিকের অনেকটা অংশ। তো ফলে এই যে সাবমেরিনগুলো ঘুরছে, এগুলো আমি যতটা জানি আগে ইন্দো প্যাসিফিক এরিয়ায় থাকতো, এখন তারা এই দিকটায় চলে এসছে। তো
তো ফলে এই মৌকায় চীন হয়তো একটা নিজের কোনো ঘর গুছিয়ে নিতে পারে, আর তার বেশি দক্ষিণ এশিয়াতে দাদাগিরি করবে এরকম না। চীন নিজেও যুদ্ধ চায় না, কারণ তাহলে তাদেরও ইকোনমিক গ্রোথ কমে যাবে।